ধন্যবাদ সবাইকে। আবারও রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি জয়দেব কুমার রায়, প্রভাষক, কেমিস্ট্রি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি আলোচনা করব রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন অধ্যায় নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসভুক্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনথালপি বা ধিততাপ, অর্থাৎ বিক্রিয়ার তাপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এনথালপি বা ধিততাপ। তো এনথালপি শব্দটা গ্রিক শব্দ এনথালপিয়ান থেকে আসছে, গ্রিক শব্দ এনথালপিয়ান থেকে আসছে, যেটা ইংলিশ মিনিং হচ্ছে টু ওয়ান ইন। ঠিক আছে, তাহলে এটা গ্রিক শব্দ এনথালপি এবং এটা তার ইংলিশ মিনিং। তো এনথালপি বলতে বোঝাচ্ছে এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আমরা বাংলায় বলতেছি এনথালপিকে ধিততাপ, ধিততাপ। আর এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করে এইচ সমান ই প্লাস পিভি। ইটা হচ্ছে এখানে ইন্টারনাল এনার্জি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি, আর পিটা চাপ, আর ভিটা হচ্ছে আয়তন। তো আমরা এটা বলতে পারি যে কোনো সিস্টেমের অর্থাৎ যেখানে বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অর্থাৎ কোনো একটা রুমে যদি বিক্রিয়া সংঘটিত হয় তার সেটা সিস্টেম, আর রুমের বাইরেটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো এখানে বলছে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে যদি ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি করা হয় তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে এনথালপি। আমি আবার বলতেছি, কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের শক্তি যোগ করলে যে মোট শক্তিটা হয় সেটাকে বলবো আমরা এনথালপি। তো এরপরে আসবো আমরা বিক্রিয়ার তাপ। বিক্রিয়ার তাপ কি? বিক্রিয়ার তাপ বলা হচ্ছে স্থির চাপে এবং স্থির তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো সিস্টেমের সংগঠনকালে পরিবেশ থেকে যে তাপ শোষণ করে অথবা পরিবেশে যে তাপ নির্গত করে সেই তাপটাকে বলা হচ্ছে বিক্রিয়ার তাপ। আমি আবার বলতেছি যে স্থির তাপমাত্রা এবং চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংগঠনকালে পরিবেশ থেকে যে তাপ শোষণ বা পরিবেশে যে পরিমাণ তাপ নির্গত করে সেই তাপটাকে বলা হচ্ছে ওই বিক্রিয়ার তাপ। তো বিক্রিয়ার তাপ সাধারণত দুই ধরনের হতে পারে, একটা তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়া অথবা তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে যে বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে যে বিক্রিয়ার তাপ শোষণ ঘটে সেটাকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো এগুলো আমরা 9 পড়ছিলাম, জাস্ট ওইটা একটু ধারণা দিলাম। এরপরে বিভিন্ন ধরনের এনথালপি আছে, ঊর্ধ্বপাতন এনথালপি, পরমাণুকরণ এনথালপি, বাষ্পীকরণ এনথালপি, গলন এনথালপি, এই ধরনের বিভিন্ন এনথালপি আছে। তো এইগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো প্রথমে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন এনথালপি। তাহলে এখানে আমরা দেখতেছি যে কোনো এক মোল সলিডকে তাপ প্রয়োগ করে বা এক মোল সলিড যে পরিমাণ তাপ শোষণ করে কিসে হচ্ছে ওই সলিডের গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে। ওই যে পরিমাণ তাপটা শোষণ করবে সেই তাপটাকে বলা হচ্ছে ডেল এ, সেই তাপটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন এনথালপি। আমি বললাম এক মোল কঠিন পদার্থ যে পরিমাণ তাপ শোষণ করে তার গ্যাসীয় অবস্থায় যাবে, গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে যে পরিমাণ তাপ শোষণ করবে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন এনথালপি। যেখানে কি হচ্ছে, যেমন গ্রাফাইট, কার্বন সলিড অবস্থায় আছে গ্রাফাইট। তো গ্রাফাইট যখন গ্যাসীয় অবস্থায় আসবে তখন যে তাপটা শোষণ করবে সেই তাপটাই হচ্ছে ঊর্ধ্বপাতন এনথালপি। তো আমরা দেখতেছি গ্রাফাইট থেকে মানে কার্বন সলিড থেকে গ্রাফাইট মানে গ্রাফাইটটা গ্যাসীয় অবস্থায় আসতেছে এই 717 কিলোজুল পার মোল, প্রতি মোলে 717 কিলোজুল পার মোল তাপ সে শোষণ করে। অনুভাবে পরমাণুকরণ এনথালপি, যে বলছে কোন একটা অণু, ঠিক আছে, যে পরিমাণ তাপ শোষণ করলে সে কি আসবে অণু থেকে পরমাণুতে পরিণত হবে, এর জন্য যে তাপ শোষণ করবে সেই তাপটাকে বলা হচ্ছে পরমাণুকরণ এনথালপি। এখানে আমি একটু উদাহরণ নিয়েছি যে ক্লোরিন অণু কি করছে, ক্লোরিন পরমাণুতে পরিণত হতে সে 121 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রতি মোল 121 কিলোজুল তাপ শোষণ করে। এরপর হচ্ছে বাষ্পীকরণ এনথালপি, বলছে যে এক মোল তরল তার স্ফুটনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ করে কি হবে, যে পরিমাণ তাপ শোষণ করবে, অর্থাৎ তরল থেকে যখন সে বাষ্পীভূত হবে এক মোল তরল উপাদান,
এই তরল থেকে বাষ্পে পরিণত হতে 1 মোল। যে পরিমাণ তাপ শোষণ করবে সেই তাপটাকে বলা হচ্ছে বাষ্পীকরণ এনথালপি। তো এখানে আমরা এত কিলোজুল পার মোল, তো এটা সবগুলো তাপহারী বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে যে সলিড পানি, লিকুইড মানে পানি এখানে লিকুইড আছে মানে তরল অবস্থায় আছে, সেটা ভেপার হচ্ছে। তাহলে পানি লিকুইড থেকে ভেপার হতে প্রতি মোল পানি 41 অর্থাৎ 41 কিলোজুল তাপ শোষণ করবে। অনুরূপভাবে আমি এখানে আরেকটা গলন এনথালপির কথা বলছি, সেটা হচ্ছে গলন এনথালপি। গলন এনথালপি মানে বোঝা যাচ্ছে যে আমি এখানে দিচ্ছি পানিটা সলিড অবস্থায় আছে, এখানে লিকুইড গেছে, অর্থাৎ পানিটা আইস বরফ থেকে সে তরল অবস্থায় আসছে। তো আমি বলবো যে 1 মোল কঠিন পদার্থের গলনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ করবে, অর্থাৎ 1 মোল কঠিন পদার্থ বলতে যে পরিমাণ তাপ শোষণ করবে সেই তাপটাকে বলা হচ্ছে কি গলন এনথালপি। তো এখানে পানিটা আইস থেকে লিকুইড হতে গেলে সে +6 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রতি মোল পানি 6 কিলোজুল তাপ শোষণ করে সে তরল কি হচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় আসবে। তো এটা গেল বিভিন্ন প্রকার তাপ সম্পর্কে। তো আমরা এই তাপের উপর ভিত্তি করে এবং এনথালপির উপর ভিত্তি করে আমরা বিভিন্নভাবে সাজাচ্ছি। তো আমরা জানি তাপ শক্তি নিত্যতা সূত্র। শক্তি নিত্যতা সূত্র হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস নিয়ে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণটা কি নির্দিষ্ট। ঠিক অনুরূপভাবে তাপের সূত্রটা সেরকম যে তাপ একপ্রকার শক্তি। তাহলে হচ্ছে কি যে তাপের সৃষ্টি বা ধ্বংস নেই, তাপ কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে এবং মহাবিশ্বের মোট তাপের পরিমাণটা নির্দিষ্ট। তো আমরা এনথালপি, বিক্রিয়ার তাপ, মধ্যপাতন এনথালপি, গলন এনথালপি এগুলোর উপর ভিত্তি করে আমরা অনেক আলোচনা আছে। তার মধ্যে আজকে দুটো তাপীয় সূত্র সম্পর্কে প্রাথমিক ধারণা নিব। ধারণা নিয়ে কি করব আমরা এই পরবর্তী আলোচনায় এগুলোর অ্যাপ্লিকেশন করব। তো আমরা প্রথমে যে এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে তাপ রাসায়নিক সূত্র। তো তাপ রাসায়নিক সূত্র হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ল্যাভোসিয়ে সূত্র। ল্যাভোসিয়ে, এটা বানানটা হচ্ছে ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাস সূত্র। তো ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাস সূত্র বলছে কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটে, অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে যে পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটবে, ঠিক আছে, বিপরীত দিক থেকে যদি সংঘটিত হয় তাহলে সেই একই পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটবে, কিন্তু চিহ্নটা শুধু পরিবর্তন হবে। এটা কোন সূত্র? তাপ রাসায়নিক সূত্রের প্রথম সূত্র হচ্ছে ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাস। 1780 সালে এরা এই সূত্রটা দেয় যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, বিক্রিয়াটা যদি বিপরীত দিক থেকে সংঘটিত হয় তাহলে সেই পরিমাণ তাপে উৎপন্ন হবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। তো আমরা এখানে বলছি কপার সলিড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করতেছে এবং সেক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে -157 কিলোজুল পার মোল। এখন এই কপার অক্সাইডটা যদি উল্টাভাবে বিয়োজিত করি তাহলে এখানে কপার প্লাস কি হচ্ছে হাফ মোল অফ অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়াটার তাপ কিন্তু ঠিক আছে 157 কিলোজুল পার মোল। তো এখানে তাপ উৎপন্ন হয়েছে, এখানে তাপ শোষণ ঘটেছে। এই জন্য ল্যাভোসিয়ে এবং ল্যাপ্লাস বলছে কোন রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, বিক্রিয়াটা বিপরীত দিক থেকে সংঘটিত হলে সেই তাপে উৎপন্ন হবে, তবে চিহ্নটার পরিবর্তন হবে। অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হচ্ছে, এখানে তাপ কি শোষিত হচ্ছে। এরপর বলছে বিজ্ঞানী হেসের সূত্র হচ্ছে যদি এটা প্রাথমিক অবস্থা এবং এটা এখানে দেখতে পাচ্ছি শেষ অবস্থা, বলছে যদি প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা স্থির থাকে মানে নির্দিষ্ট থাকে, তবে একটা বিক্রিয়া এক ধাপে সংঘটিত হলে এনথালপির যে পরিবর্তন ঘটবে একাধিক ধাপে সংঘটিত হলেও এনথালপির একই পরিবর্তন ঘটবে। তো আমি আবার বলতেছি, আমাদের হেসের সূত্র অনুসারে যদি প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা স্থির থাকে তবে বিক্রিয়া এক ধাপে সংঘটিত হলে এনথালপির যে পরিবর্তন ঘটবে একাধিক ধাপে সংঘটিত হলেও এনথালপির একই পরিবর্তন ঘটবে। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে এ থেকে সি হয়েছে, এ থেকে সি সরাসরি হয়েছে, এখানে এনথালপির পরিবর্তন হচ্ছে ΔS1। আর আরেকটা স্টেপ হচ্ছে এ থেকে বি, বি থেকে সি হয়েছে, তাহলে এ থেকে বি, বি থেকে সি হয়েছে, অর্থাৎ ΔS2 ΔS3। তাহলে হেসের সূত্র অনুসারে যদি হেসের সূত্র যদি সমর্থন করে তাহলে ΔS1 সমান কি হবে ΔS2 + ΔS3। তাহলে দেখা যাচ্ছে যে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না,
অর্থাৎ তাপটা ঠিকই থাকতেছে, তো বিক্রিয়াটা একাধিক ধাপে সংঘটিত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এই সূত্রগুলোকে তাপের সমষ্টিকরণ সূত্র এবং শক্তি নির্ণয়ের সূত্রকে মেনটেন করে। এই আমি হেসের সূত্রটাকে যদি এইভাবে একটু লিখি, ধরলাম আরো বড় করে, এ থেকে বি হচ্ছে, বি থেকে ডি হচ্ছে, আবার এ থেকে এখানে ই হচ্ছে, ই থেকে আবার ডি হচ্ছে, আবার আরেকটা রাস্তা হচ্ছে সরাসরি এ থেকে ডি হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে শেষ অবস্থা। এটাকে যদি আমি ডেল এস 1 ধরি, এটাকে যদি ডেল এস 2 ধরি, এটা যদি ডেল এস 3 ধরি, এটাকে যদি ডেল এস 4 ধরি, আর এটাকে যদি আমরা ডেল এস 5 ধরি, তাহলে হেসের সূত্র অনুসারে প্রাথমিক এবং শেষ অবস্থায় স্থিত আছে। তো আমাদের একটা রাস্তা বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি হচ্ছে, আবার বি থেকে ডি হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ডেল এস 1, এক্ষেত্রে তাপের পরিবর্তন হচ্ছে ডেল এস 2। তাহলে ডেল এস সমান আসতেছে ডেল এস 1 প্লাস কি ডেল এস 2। আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এ থেকে সরাসরি ডি হচ্ছে, তাহলে এই এনথালপিটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডেল এস ইজ ডেল এস 3। অনুরূপভাবে 3 নম্বর রাস্তা হচ্ছে এ থেকে ই, এ থেকে ই, আর ই থেকে হচ্ছে ডি। তাহলে এখানে হচ্ছে ডেল এস 4, এইটা হচ্ছে ডেল এস 5। তো আমরা লিখব ডেল এস সমান হচ্ছে ডেল এস 4 প্লাস ডেল এস 5। ওকে, তাহলে আমরা হেসের সূত্র অনুসারে বলতে পারি ডেল এস ডেল এস ডেল এস। তাহলে আমরা বলতে পারি ডেল এস 1 প্লাস ডেল এস 2 সমান ডেল এস 3 সমান ডেল এস 4 প্লাস ডেল এস 5। তাহলে এটা কি হতেছে, হেসের সূত্রকে সমর্থন করে। তো আমরা এই সূত্রগুলো নিয়ে আরো আলোচনা করব, আরো এগুলো অ্যাপ্লিকেশন দেখব। আমরা আজকে প্রাথমিকভাবে এটা আলোচনা করলাম। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।